ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল পাওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে দাবি ট্রাম্পের। বিদেশি কোনো শক্তি দেশ নিয়ন্ত্রণ করছে না বলছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ। ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসই লক্ষ্য, নেতানিয়াহুর করা হুঁশিয়ারি, হামলা হলে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সরকার বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র ইরানের ইলাম প্রদেশ, মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স। দেশ জুড়ে সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে 36। তাইওয়ানকে ঘিরে যুদ্ধ মহড়ার আসল কৌশল, আন্তর্জাতিক সমর্থন ভাঙতে অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতে চীনের সামরিক শক্তি প্রদর্শন। ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার মুখে পালিয়েছেন আমিরাত সমর্থিত এসটিসি নেতা আল জুবাইদি। সংঘাতের মধ্যে আলোচনায় এলিয়েন দ্বীপ খ্যাত সোকোত্রা আইল্যান্ড। যুক্তরাষ্ট্রকে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা, যার বাজার মূল্য $200 কোটি। ওয়াশিংটনে এই তেল বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করে সেই অর্থ দিয়ে সংস্কার করবে ভেনেজুয়েলার জ্বালানি খাত। কারাকাসের সাথে এমন সমঝোতা হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও লাতিন দেশটির তরফ থেকে কিছুই জানানো হয়নি এই ইস্যুতে, বরং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি বিদেশি কোনো শক্তি নিয়ন্ত্রণ করছে না ভেনেজুয়েলাকে। মাদক পাচারের অভিযোগ তুলে গত বছর ভেনেজুয়েলার একের পর এক নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুমকি দেয় দেশটির অভ্যন্তরে অভিযানের। শেষ পর্যন্ত নজিরবিহীন অভিযান চালিয়ে তুলে নেয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। এরপর থেকে রাগঢাক না রেখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণই তার আসল লক্ষ্য। এবার কারাকাসের সাথে এই ইস্যুতে নতুন সমঝোতার কথা জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্পের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে মজুদ থাকা 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে তুলে দেবে ভেনেজুয়েলা, যা বিক্রি করা হবে বাজার মূল্যে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সেই অর্থের নিয়ন্ত্রণও থাকবে ট্রাম্পের হাতে। তার দাবি, ভেনেজুয়েলার জ্বালানি খাত সংস্কারেই ব্যয় হবে ওই অর্থ। এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলার জ্বালানি খাতের বিধ্বস্ত অবকাঠামো সংস্কারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত মার্কিন তেল কোম্পানিগুলো। যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ 3 তেল রফতানিকারক শেভরন, এক্সন মোবিল ও কোনক ফিলিপস এখনও এই ইস্যুতে কিছু জানায়নি। মার্কিন গণমাধ্যম বলছে, শুক্রবার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে কোম্পানিগুলোর প্রতিনিধিরা। অবাক বিষয় হলো, ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক সিদ্ধান্তের কথা জানালেও সমঝোতার বিষয়ে কিছুই নিশ্চিত করেনি কারাকাস। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি, অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ নেই তাদের ওপর। নিজেদের উৎপাদন খাতের সুরক্ষায় একটি হাইকমান্ড গঠনের ঘোষণাও দেন। ভেনেজুয়েলা আত্মসমর্পণ করে না, সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। আমরা আত্মমর্যাদাশীল, শান্তিপূর্ণ জাতি, যারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে। ভেনেজুয়েলানরা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে হামলা হুমকি মোকাবেলায় আমরা শক্তিশালী হয়ে উঠেছি। তাই দেশবাসী, আপনারা কাজ করে যান, যাতে বছর শেষে বলতে পারি ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালন করেছি আমরা। 90-এর দশকে দৈনিক তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল ভেনেজুয়েলা। বিশ্লেষকরা বলছেন, আবার ওই অবস্থানে যেতে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন দেশটির জ্বালানি খাতে। মার্কিন নিষেধাজ্ঞার পর গেল এক দশকে চীন ছিল ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা। ইউরোপের পথে যাত্রা করা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন নৌবাহিনী। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মাঝপথেই অভিযান চালিয়ে সেটি জব্দের পরিকল্পনা ছিল ওয়াশিংটনের। কর্মকর্তাদের অভিযোগ, আটলান্টিক পাড়ি দিয়ে অপরিশোধিত তেল ইউরোপে নিয়ে যাচ্ছিল জাহাজটি। বর্তমানে ওই ট্যাঙ্কারটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি এলাকায় রয়েছে। ট্যাঙ্কারটিকে রক্ষায় সাবমেরিন ও অন্যান্য নৌযান পাঠিয়েছে মস্কো, এমন অভিযোগও তুলেছেন মার্কিন কর্মকর্তারা। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, ট্যাঙ্কারটির নাম বেলা-1। প্রায় 3 সপ্তাহ ধরে জাহাজটিকে অনুসরণ। তাইওয়ানকে ঘিরে যুদ্ধ মহড়া কেন? আন্তর্জাতিক সমর্থন ভাঙতে চীনের কৌশল। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া ছিল দ্বীপটির প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমর্থন দুর্বল করার একটি পরিকল্পিত কৌশল, এমনটাই দাবি করেছে তাইওয়ানের শীর্ষ নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো বা এনএসবি। বুধবার 7 জানুয়ারি পার্লামেন্টে উপস্থাপিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বেইজিং এই মহড়ার মাধ্যমে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে এবং অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতে চেয়েছে। তাইওয়ানের মতে, জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়ার লক্ষ্য ছিল তাইওয়ানের পক্ষে অবস্থান নেওয়া গণতান্ত্রিক দেশগুলোর উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করা। এনএসবি জানায়,
সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি চীন অর্থনৈতিক চাপ, তথ্যযুদ্ধ, মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের মতো হাইব্রিড যুদ্ধ কৌশল গ্রহণ করেছে। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র ইউরোপের একাধিক গণতান্ত্রিক দেশ ইতিমধ্যে হাইব্রিড কৌশলের বিরুদ্ধে প্রতিরোধমূলক অবস্থান জোরদার করছে, যা বেইজিংকে আরও আগ্রাসী পদক্ষেপে উৎসাহিত করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক বিস্তৃতির দিক থেকে এই মহড়া ছিল তাইওয়ান প্রণালীতে এক ধরনের অভিযানে চীন ডজনখানেক রকেট নিক্ষেপ করে এবং দ্বীপটির আশপাশে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েন করে। এর ফলে তাইওয়ানের অভ্যন্তরীণ বহু বিমান চলাচল বাতিল হয় এবং পশ্চিমা দেশ আঞ্চলিক মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। তাইপের বিশ্লেষণে বলা হয়েছে, চীন দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা, বেকারত্ব এবং সামাজিক অস্থিরতা নিয়ে জনমনে যে অসন্তোষ তৈরি হয়েছে তা বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয়তাবাদী আবেগে রূপ দেওয়ার চেষ্টা করছে। তাইওয়ান ইস্যুকে সামনে রেখে সামরিক শক্তি প্রদর্শন সেই কৌশলেরই অংশ। বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরানের বিভিন্ন শহর। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে ইলাম প্রদেশে। প্রশাসনের দাবি, AK-47-এর মতো অস্ত্র নিয়ে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। তাদের দমাতে মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স। মঙ্গলবার প্রদেশটিতে পুলিশের গুলিতে প্রাণ গেছে 3 জনের। এই নিয়ে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জনে। বিক্ষোভকারীদের অবস্থান লক্ষ্য করে চলছে নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলি। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম BBC প্রচার করে ভিডিও। একদিকে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের এমন বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে BBC সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ডলারের বিপরীতে ইরানি মুদ্রার অবিশ্বাস্য দরপতন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিণত হয়েছে সরকার পতনের আন্দোলনে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে অনেকটাই টালমাটাল ইরান সরকার, এমনটাই দাবি আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমগুলোর। ইরানের অন্তত 20টি স্থানে চলছে বিক্ষোভ। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ইলাম প্রদেশে। অঞ্চলটির আবদানান শহরের প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ, যাতে মঙ্গলবার রাতে প্রাণ যায় 3 জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালগুলোতেও বাড়ছে আহতদের ভিড়। বিক্ষোভকারীদের অনেকেই AK-47 এবং শটগানের মতো অস্ত্র নিয়ে সহিংসতা চালাচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। পরিস্থিতি সামাল দিতে ইলামে স্পেশাল ফোর্স সাবেরিন মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তেহরানের গ্র্যান্ড বাজার এখনও বিক্ষোভকারীদের দখলে। তাদের হঠাতে দফায় দফায় টিয়ার গ্যাস এবং গুলি ছোড়ে পুলিশ। এদিকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিদেশে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহেলভি। সরকার পতনের আন্দোলনে একাত্মতা জানিয়ে নিজে কর্মসূচি ঘোষণা করেন। আপনাদের আন্দোলনের কারণে অনেক স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই আন্দোলনে আমিও সামিল হয়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছি। সেদিন রাত 8টায় আমরা একসাথে সরকার বিরোধী স্লোগান দেব। এদিকে ইরানে সামরিক হস্তক্ষেপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান অনেক বিক্ষোভকারী। ইয়েমেনে সংঘাত বন্ধে আলোচনায় অংশ না নিয়েই আত্মগোপনে চলে গেছেন STC নেতা আল জুবাইদি। রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নেতার। আল জুবাইদি বিশ্বাসঘাতক আখ্যাও দেওয়া হয়। এদিকে এই ঘটনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হামলার পরিধি বাড়িয়েছে সৌদি জোট। ইয়েমেনের বন্দরনগরী এডেন সহ কৌশলগত বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতিটি পয়েন্টে চলছে তল্লাশি। সৌদি সমর্থিত সরকারি বাহিনীর নেতৃত্বে চলছে এই অভিযান। এর আগে রাতভর আরব আমিরাত সমর্থিত STC বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি জোট। হাদ্রামাউত এবং মুকাল্লা থেকে আগেই পিছু হটে আমিরাত সমর্থিত STCর যোদ্ধারা। মঙ্গলবার ধালে সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকাগুলো থেকেও সরে যেতে বাধ্য হয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এক পর্যায়ে STC নেতা আল জুবাইদির জন্মস্থানেও অন্তত 15 দফায় বিমান হামলা চালানো হয়। এদিকে সংঘাত বন্ধে আলোচনার জন্য রিয়াদে বৈঠকে যাওয়ার কথা ছিল জুবাইদির, তবে সেখানে না গিয়ে আত্মগোপন করেন তিনি। এই ঘটনার পর হামলার পরিধি আরও বৃদ্ধি করা হয়। এ অবস্থায় জরুরি নিরাপত্তা বৈঠকে বসে সৌদি সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। সেখানে জুবাইদি এবং STCর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। তারই প্রেক্ষিতে এই সশস্ত্র গোষ্ঠীর নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত আসে বৈঠকে। একদিকে আল জুবাইদির আত্মগোপন, অন্যদিকে বিভিন্ন স্থান থেকে STCর হটে যাওয়ার ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটির পতন অনেকটাই নিশ্চিত, এমনটাই বলা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। আল জাজিরা বলছে, আত্মগোপনে যাওয়ার আগে মুক্তার নবী এবং মোমেন সাকাফ নামে STCর 2 সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়ে গেছেন জুবাইদি।